ইরানের নিরাপত্তা কাঠামোয় বড় পরিবর্তন, শীর্ষ পদে রেজাই। ইয়েমেনে হুতিদের ভয়াবহ হামলায় নিহত 11। রাশিয়ায় আরও 50,000 সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া। ট্রাম্পের গাজা শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন নেতানিয়াহু। চীনে আঘাত হানল টাইফুন ডলফিন, সরানো হলো 10 লাখ মানুষ। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদে। সাথে আছে আমি প্রমিতি কিবরিয়া ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। ইরানের নিরাপত্তা কাঠামোয় বড় পরিবর্তন আনা হয়েছে। দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের নতুন সচিব হয়েছেন সাবেক আইআরজিসি প্রধান মোহসেন রেজাই। সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি তাকে এই পদে নিয়োগ দিয়েছেন। একই সঙ্গে রেজাই কাউন্সিলে খামেনির প্রতিনিধির দায়িত্ব পালন করবেন। ফলে ইরানের নিরাপত্তা ও প্রতিরক্ষা নীতিতে তার প্রভাব আরও বাড়ল। তিনি মোহাম্মদ বাঘের জোল খাদরের স্থলাভিষিক্ত হয়েছেন। মার্চে আলী লারিজানি নিহত হওয়ার পর জোল খাদর এই দায়িত্ব পান। রেজাই এর আগে দীর্ঘদিন আইআরজিসির নেতৃত্ব দিয়েছেন। ইরান ইরাক যুদ্ধের সময়ে তিনি গুরুত্বপূর্ণ সামরিক দায়িত্বে ছিলেন। এছাড়া জোল খাদরকে নিজের রাজনৈতিক উপদেষ্টা করেছেন মোস্তফা খামেনি। এদিকে ইরানের উপর সামরিক পদক্ষেপের বদলে অর্থনৈতিক চাপ বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হরমুজ প্রণালী খুলে দেওয়ার চুক্তি ঝুলিয়ে রাখা নিয়ে তাড়াহুড়া না করে ধীর গতির নীতি গ্রহণ করেছেন। অবশ্য হরমুজ প্রণালী বন্ধ থাকায় বিশ্ব অর্থনীতিতে মন্দা এবং তেলের মূল্য বৃদ্ধির প্রভাবে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক চাপ বাড়ছে। তা সত্ত্বেও ট্রাম্প প্রশাসন ইরানের মূল্যস্ফীতি ও অর্থকষ্টের বিষয়টি নজরদারিতে রেখে আলোচনা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে দীর্ঘ লড়াইয়ের নিজেদের সামরিক ভান্ডার ফুরিয়ে যাওয়ার শঙ্কায় পড়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই কারণে অতি দ্রুত অস্ত্র ও গোলা বারুদ সরবরাহের সক্ষমতা বাড়াতে মিলিটারি কন্ট্রাক্টরদের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া আগামী 21 দিনের মধ্যে ঠিকাদারদের কাছ থেকে সুনির্দিষ্ট সরবরাহ ও উৎপাদন পরিকল্পনা চেয়েছে পেন্টাগন। ইয়েমেনের বন্দর নগরী মোখায় হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 11 জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে 3 জন বেসামরিক নাগরিক এবং 8 জন সামরিক বাহিনীর সদস্য রয়েছেন। এই হামলায় আরও 32 জন আহত হয়েছেন বলে স্থানীয় চিকিৎসা সূত্র নিশ্চিত করেছে। এছাড়া লোহিত সাগরের উপকূলে অবস্থিত সৌদি আরবের একটি তেল শোধনাগারেও ড্রোন হামলা চালিয়েছে হুতিরা। 2022 সালে জাতিসংঘের সমর্থনে হওয়া যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে এলাকায় সংঘাত চরম আকার ধারণ করেছে। আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির জেরে হুতিরা সৌদি আরবের বিরুদ্ধে সমুদ্রপথে সরাসরি অবরোধ ঘোষণা করেছে। তারা লোহিত সাগরে সৌদি তেলবাহী জাহাজ এবং বিভিন্ন তেল অবকাঠামো লক্ষ্য করে ধারাবাহিকভাবে হামলা চালাচ্ছে। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এই হামলায় সৌদি সেনা ও সামরিক সরঞ্জাম লক্ষ্য করার দাবি জানান। মোখা শহরের বাইরে সরকারপন্থী বাহিনীর অবস্থান এবং বাব আল মান্দেব প্রণালীর দ্বীপেও হামলা চালিয়েছে বিদ্রোহীরা। প্রত্যক্ষদর্শীরা বন্দর ও শহরের আকাশে বিকট বিস্ফোরণ এবং ড্রোন বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থার বিকট শব্দ শুনেছেন। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়াই করতে উত্তর কোরিয়া আরও অন্তত 50,000 সেনা পাঠাচ্ছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, খুব শিগগিরই এসব সেনাকে রাশিয়ার বিভিন্ন অঞ্চলে মোতায়েন করা হবে। সম্প্রতি ইউক্রেনের ভূখণ্ডে উত্তর কোরিয়ার তৈরি ক্ষেপণাস্ত্রের ধ্বংস অবশেষ পাওয়া গেছে বলে দাবি করেন তিনি। ইউক্রেনীয় প্রেসিডেন্টের মতে রাশিয়া প্রযুক্তি দিয়ে উত্তর কোরিয়ার নিজস্ব ভূখণ্ডে এসব সমরাস্ত্র তৈরি করার সুযোগ করে দিচ্ছে। উত্তর কোরিয়ার এই পদক্ষেপের জবাবে দক্ষিণ কোরিয়ার সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে ইউক্রেন। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ড্রোন উৎপাদনের ক্ষেত্রে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিগত সহযোগিতা পাওয়ার বিষয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে কিয়েভ। 2024 সালে পুতিন এবং কিম জং উনের মধ্যে পারস্পরিক সামরিক সহায়তা চুক্তি সই হওয়ার পর থেকে এই সহযোগিতা জোরদার করা হয়।
ইউক্রেনীয় গোয়েন্দা তথ্য অনুযায়ী উত্তর কোরিয়া নিয়মিত সেনার পাশাপাশি 120টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ একটি বিশেষ ইউনিটও পাঠিয়েছে। বর্তমানে রাশিয়ার পশ্চিমাঞ্চলে মোতায়েন থাকা এসব সেনা ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে সরাসরি যুদ্ধে অংশ নিচ্ছে। দুই দেশের এই ক্রমবর্ধমান সামরিক জোটে ইউরোপ জুড়ে তীব্র উদ্বেগ ও উত্তেজনা বাড়ছে। হামাসকে পুরোপুরি নিরস্ত না করা পর্যন্ত গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত 15 দফার গাজা শান্তি পরিকল্পনা সরাসরি প্রত্যাখ্যান করেছেন। ইসরায়েলি মন্ত্রিসভার এক বৈঠকে নেতানিয়াহু বলেন যে কোনো ভুয়া নিরস্ত্রীকরণ প্রক্রিয়া তারা মেনে নেবেন না। অন্যদিকে হামাস জানিয়েছে যে ভারী অস্ত্র হস্তান্তর করা ইসরায়েলি হামলা পুরোপুরি বন্ধ ও সেনা প্রত্যাহারের উপর নির্ভর করবে। ট্রাম্পের বোর্ড অফ পিস গাজায় স্থায়ী শান্তি ও হামাসকে নিরস্ত্রীকরণের বিষয়ে সমঝোতায় পৌঁছানোর কথা জানিয়েছিল। যুক্তরাষ্ট্রের প্রস্তাবের কিছু অংশ ইসরায়েলের জন্য গ্রহণযোগ্য হলেও বাকি বিষয়গুলো তারা কোনোভাবেই মানবে না বলে জানিয়েছে নেতানিয়াহু। সামনে ইসরায়েলের জাতীয় নির্বাচন থাকায় নেতানিয়াহু গাজা ইস্যুতে নিজের রাজনৈতিক অবস্থান বেশ শক্ত রাখছেন। তার সরকারের অতি ডানপন্থী মিত্র ইতামার বেন-গভিরও এই মার্কিন শান্তি পরিকল্পনা সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে বাতিল করেছেন। এই ঘটনার ফলে গত বছরের সেপ্টেম্বরে ঘোষিত ট্রাম্পের গাজা শান্তি প্রচেষ্টা আবারও বড় ধরনের ধাক্কা খেল। চুক্তি বাস্তবায়ন, গাজার পুনর্নির্মাণ ও সেনা প্রত্যাহারের মতো বিষয়গুলো নিয়ে এখন দুই দেশের মধ্যে নতুন আলোচনা চলছে। চীনের পূর্বাঞ্চলে ভয়াবহ টাইফুন ডলফিন আঘাত হানায় 10 লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। গত রোববার সন্ধ্যায় প্রায় 150 কিলোমিটার গতিতে ঝেজিয়াং প্রদেশের ইউহুয়ানে প্রথম আঘাত হানে এই ঝড়টি। ঝড়ের তাণ্ডবে সাংহাই সহ বিভিন্ন স্থানে 1400-র বেশি ফ্লাইট এবং ট্রেন চলাচল বাতিল করা হয়। সমুদ্রপথে 200-টির বেশি ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয় এবং শত শত জাহাজকে বন্দরে ফিরিয়ে আনা হয়। উপকূলীয় অঞ্চলে বিপর্যয় এড়াতে ডিজনিল্যান্ড সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ রেখেছে প্রশাসন। সোমবার সকালে স্থলভাগে প্রবেশ করে ঝড়টি দুর্বল হয়ে ক্রান্তীয় ঝড়ে পরিণত হলেও ঝুঁকি এখনও কমেনি। চীনের আবহাওয়া বিভাগ শাংডন, হেনান, হুবেই ও সাংহাই সহ একাধিক এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। শঙ্কা বাড়ায় বুধবার পর্যন্ত চরম বন্যা ও ভূমিধসের আশঙ্কায় রেড অ্যালার্টের পর নতুন সতর্কতা জারি হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ সাধারণ জনগণকে খুব জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হতে পরামর্শ দিয়েছে। মাত্র 2 সপ্তাহ আগে গুয়াংডং প্রদেশে শক্তিশালী টাইফুন নুল আঘাত হানার পর এটি চীনে নতুন দ্বিতীয় প্রাকৃতিক দুর্যোগ। এই ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।